তোমাদের মিড টার্মের পর্যন্ত যে সিলেবাস ছিল সেখানে ছিল ওয়েভস এন্ড অসিলেশন, যার উপর আমাদের পরীক্ষা হয়ে গেছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে ওই মিড টার্মের যে সিলেবাসটা শেষ হয়ে গেছে সেটা শেষ, ওটা আর লাগবে না। ফাইনালি আমরা নতুন টপিক পড়বো এবং নতুন টপিক থেকে আমাদের পরীক্ষার কোশ্চেন হবে। ঠিক আছে? স্যার স্যার মিড টার্মে স্যার কোনো কিছু কি ফাইনালে আসবে না স্যার? না, মিড টার্মে কোনো কিছু ফাইনালের। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইনালে আমরা ফিজিক্স 1 এর নতুন দুইটা টপিক পড়বো। একটার নাম হচ্ছে থার্মাল ফিজিক্স আর একটার নাম হচ্ছে অপটিক্স। ঠিক আছে, এই দুইটা টপিক আমরা পড়বো। স্যার আমাদের রেজাল্টটা কবে দিবেন? রেজাল্টটা দিয়ে দিব খুব দ্রুতই। স্যার আমাদের কিছু কোশ্চেন ছিল আর কি ইয়াতে, মানে মিডের ফাইনালে হুম, লাস্টের দিক দিয়ে 6 নাম্বার না কি নাম্বার কোশ্চেনটা, ওইগুলা তো স্যার মনে হয় আপনি যে মানে যতটুকু শীট পিট দেখলাম আর এই আপনার ভিডিও তো সবগুলাই দেখলাম, ওইটার সাথে কোনো ইয়া পাই নাই। পরে এখন বই কাহিনী দেখি হচ্ছে যে আমি যা পড়াইছি ওর মধ্যে থেকে ওই কনসেপ্ট যদি তোমার থাকে তুমি সবগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবা, কিন্তু যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, তো এখানে তো আমি অবশ্যই সেই জিনিস দিব না যেটা আমি পড়ে, মানে আমি একেবারে ওইটাই পড়াইছি এরকম কোনো কিছু দেওয়ার কথা না। বাট মানে আমি পড়াই নাই এর ভেতরে না, মানে আমি পড়াই নাই অথচ আসছে এরকম কিছু নাই। জি স্যার, একটু মিল আছে কিন্তু ওই বই থেকে দেখতে হয়েছে একবার। আচ্ছা, তো ঠিক আছে, তো আমাদের দুইটা টপিক, একটা হচ্ছে থার্মাল ফিজিক্স আর একটা হচ্ছে অপটিক্স। তো আমরা শুরুতে থার্মাল ফিজিক্স দিয়ে শুরু করি। তো থার্মাল ফিজিক্সের যে যে টপিক আছে যেমন হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক, the first law of thermodynamics and its applications, kinetic theory of gases, kinetic interpretation of temperature, specific heat of ideal gases, equipartition of energy, mean Pratt, Maxwell's distribution of molecular speeds, reversible and irreversible process. স্যার এটা তাপগতিবিদ্যা স্যার? হ্যাঁ, এটা তাপগতিবিদ্যা। Carnot cycle, second law of thermodynamics, Carnot theorem, entropy, thermodynamic functions, Maxwell's equation, Clausius and Clapeyron equation। এই কয়টা জিনিস হচ্ছে থার্মাল ফিজিক্সের মধ্যে আছে। তো আমরা তাহলে শুরু করি। ঠিক আছে, আচ্ছা। তো থার্মাল ফিজিক্স পড়ার শুরুতে আমরা হচ্ছে দুইটা কনসেপ্ট নিয়ে একটু পড়াশোনা করি, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে টেম্পারেচার। তো আমাকে কেউ এক তোমরা একটু বলো তো, হিট আর টেম্পারেচার এই দুটো জিনিস কি সেম? না না স্যার, না স্যার। হিট আর টেম্পারেচার এই দুটো জিনিস সেম। তাহলে হিট জিনিসটা কি আর টেম্পারেচার জিনিসটা কি? এটা হচ্ছে যে তাপ হচ্ছে যে এক প্রকার শক্তি স্যার, যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগে। আচ্ছা, তাপমাত্রা? আর তাপমাত্রা হচ্ছে যে, হ্যাঁ, আর তাপমাত্রা হচ্ছে যে কোনো প্রকার তাপের বস্তু পরিমাণ। তাপীয় অবস্থা আর কি। পরিমাণ কি স্যার? তাপীয় পরিমাণ স্যার। তাপের পরিমাণ, হ্যাঁ বলা যায়। আচ্ছা, তাপ হচ্ছে ফর্ম অফ এনার্জি, শক্তি একটা রূপ। সেই জিনিসটাকে তুমি যদি মানে শোষণ করো, অ্যাবজর্ব করো, তাহলে কোনো একটা বস্তু গরম হয়ে যায়। আবার তুমি যদি এরকম হয় যে কোনো জায়গায় তাপকে হচ্ছে ছেড়ে দিচ্ছ, মানে তাপ রিজেক্ট করতেছো, তখন দেখা যাবে যে ওই বস্তুটা ঠান্ডা হয়ে যায়। সো দ্যাট মিনস কোন একটা বস্তুর হচ্ছে এই ঠান্ডা বা গরমের যে অনুভূতি তৈরি হয়, এই অনুভূতিটাই আসলে তাপ তৈরি করে। এবং হিট সবসময় কি হয়, একটা হায়ার টেম্পারেচারের বস্তু থেকে, মানে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু দিকে ট্রান্সফার হয়। এবং হিট ট্রান্সফার হওয়ার তিনটা ওয়ে আছে।
একটাকে বলা হয় কন্ডাকশন, একটাকে বলা হয় কনভেকশন, আরেকটাকে বলা হয় রেডিয়েশন। ঠিক আছে, তো তিনটা ওয়েতে হিট ট্রান্সফার হতে পারে, কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। তো কন্ডাকশন প্রসেসটা কেমন? কন্ডাকশনের বাংলা হচ্ছে কি পরিবহন। কন্ডাকশন প্রসেসটা হচ্ছে এইরকম, ধরো তোমরা যখন মানে টুকটাক রান্না বান্না তো সবাই করতে হয় বা রান্না করে যাইতে হয়, অনেক সময় এরকম হয় না যে চুলার মধ্যে কোন একটা পাতিল দেয়া আছে, ওর মধ্যে একটা চামচ আছে, সেই চামচটা জাস্ট চুলার মধ্যে একটু রাখবা, এক মাথা চুলার মধ্যে আরেক মাথা তোমার হাতে, একটু পরে কি হবে? তোমার হাতে গরম লাগবে না? জি স্যার। হ্যাঁ, এই যে এইখানে যে তাপের পরিবহন যেটা হয় সেটা হচ্ছে পরিবহন বা কন্ডাকশন প্রসেসে হয়। দ্যাট মিনস তুমি চামচটাকে মানে চুলা, যেহেতু তুমি কোনো একটা তরকারি বা ভাত কোনো কিছুর মধ্যে রাখছো, তার মানে চামচের ওই প্রান্ত হচ্ছে গরম হচ্ছে। তো কি হবে, কোনো প্রকার ওই পদার্থের অণুগুলা কি করবে, এই তাপটাকে, এনার্জিটাকে ট্রান্সফার করে দিবে, একটার পর একটা ট্রান্সফার করে দিয়ে আরেক মাথায় তোমার যে হাত আছে সেই পর্যন্ত তাপে ট্রান্সফার করে ফেলবে। যার কারণে অণুগুলা কোনো ধরনের স্থানান্তর না হয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি স্থানান্তর করতে পারে। ঠিক আছে, এবং তোমার সেই দেখবা যে তোমার গরম লাগা শুরু করে দিচ্ছে, বা এমন গরম যে তুমি হাতে দিতে পারবে না। তো এই ধরনের পরিবহনকে বলা হয় কন্ডাকশন বা পরিবহন। যে জায়গাতে অণুগুলা এক মানে এক অণু থেকে আরেক অণুতে তাপের ট্রান্সফার করে বা শক্তি ট্রান্সফার করে, কিন্তু নিজেরা স্থানান্তরিত হয় না, সেটাকে বলা হয় কন্ডাকশন বা পরিবহন। আচ্ছা, আরেকটা আছে কনভেকশন বা পরিচলন। কনভেকশনটা কেমন? ধরো তোমার তুমি ঠান্ডা পানি মানে কোন একটা পানি গরম করতে, আচ্ছা পানি গরম করতে দিছ, তখন অ্যাকচুয়ালি কি হবে, পানি গরম করতে দিলে যেটা হবে সেটা হচ্ছে দেখবা যে পানি আস্তে আস্তে গরম হওয়া শুরু হবে, আর পানি যখন গরম হওয়া শুরু হতে, পানিগুলা কি হয় একটু এদিক সেদিক চলাচল শুরু করে থাকে, মানে যে ঘূর্ণনের মতো তৈরি হয়, এই পানি ওইদিকে যায়, এটা ওইদিকে হয়, পানি উপর দিকে ওঠে, একটা পর্যায়ে দেখবো উপরে পানি নিচে যাচ্ছে, নিচের পানি উপরে যাচ্ছে, এরকম অবস্থা তৈরি হচ্ছে। তো এই জিনিসটাকে বলা হয় পরিচলন, মানে আহ অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিজেরা স্থানান্তরিত হয় এবং নিজেরা স্থানান্তরিত হওয়ার মাধ্যমে শক্তি পরিবহন করে। তো এই জিনিসটাকে বলা হয় পরিচলন। স্যার যখন পানি ফুটে স্যার তখন নিচের পানি উপরে আসে, উপর পানি নিচে, এরকম ফুটতে থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে পরিচালন পদ্ধতি। জি স্যার। ঠিক আছে, বা তুমি যদি এরকম করো যে ধরো কোন একটা গ্যাসকে তাপ দাও, তখন ওই সেম জিনিস হবে, পরিচালন হবে। জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনটা কেমন? দেখো যে শীতের দিনে অনেক গ্রামে অনেক মানুষ কি করে, যে কোন একটা জায়গায় আগুন জ্বালায় চারপাশে মানুষ বসে থাকে। ঠিক আছে, তো বসে থাকে, হাত টাত দিয়ে রাখে, শরীর গরম হয়ে যায়। তো এই জিনিসটা কিভাবে হয়? এই জিনিসটা হয় রেডিয়েশন। হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে। শক্তি যখন স্থানান্তরিত হয় তখন একটা পার্ট আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে চারদিকে ছড়িয়ে যায়, স্যার রেডিয়েশন বাংলা কি স্যার? বিকিরণ। বিকিরণ। ঠিক ভুলে আছে, গেছিলাম স্যার। আচ্ছা, তো বিকিরণ প্রসেসের মাধ্যমে শক্তি চারপাশে ছড়ায় যায়। তো সেই শক্তিগুলো আমরা মানুষ হচ্ছে আশেপাশে যখন বসে থাকে এবং তার শরীরে যায়, তো এই যে প্রসেসে শক্তি ট্রান্সফার হচ্ছে সেই ট্রান্সফারকে বলা হয় রেডিয়েশন প্রসেস বা বিকিরণ প্রসেস। আচ্ছা, তো এই তো গেল হিট। আচ্ছা, টেম্পারেচার জিনিসটা কি? টেম্পারেচার জিনিসটা হচ্ছে এরকম, যে ধরো ওই যে তুমি হচ্ছে একটা গরম কোন একটা জিনিস হাত দিলাম, ঠিক আছে, যেমন যে কোনো কিছু হতে পারে, গরম কফি, ঠিক আছে, তখন তোমার গরম লাগবে। আবার ধরো তুমি হচ্ছে আইসক্রিম হাতে নিলা, তখন দেখবে ঠান্ডা লাগবে। তো এই যে একবার গরম লাগতেছে একবার ঠান্ডা লাগতেছে, তো এই অনুভূতিগুলো আমরা কোত্থেকে পাই? দ্যাট মিনস, এটা আবার তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ, আমরা তোমাকে কেউ কফি দিল, ফার্স্টে মানে তুমি মুখে দিতে পারতেছো না, এত গরম, পরে একটু রাখো, তারপরে হচ্ছে একটু ঠান্ডা হয়, পরে খাও, তাই না? তো এই যে
অ্যামাউন্ট অফ হটনেস মানে কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা। অনেক সময় এরকমও হয় যে একটা জিনিস অনেক ঠান্ডা খাওয়া যায় না, ডিরেক্টলি নর্মাল করে তারপর খাইতে হয়। সো এই অ্যামাউন্ট অফ হটনেস বা অ্যামাউন্ট অফ কোল্ডনেস এই জিনিসটা যে কোয়ান্টিটির সাহায্যে বোঝা যায় সেই কোয়ান্টিটিটাকে বলা হয় টেম্পারেচার। মানে কোন একটা জিনিস কতটা ঠান্ডা বা কতটা গরম সেই জিনিসটা বোঝার জন্য যে প্যারামিটারটাকে ইউজ করা হয় সেটাকে বলা হয় টেম্পারেচার। তাপের বাহ্যিক অবস্থা বলা যায় এটা? হ্যাঁ, তাপের বাহ্যিক অবস্থা বলতে তাপের বাহ্যিক তুমি বলতে পারো যে প্রকাশ, মানে কোন একটা জায়গায় কত বেশি তাপ আছে সেটা প্রকাশ করে যে ওয়েতে, সেটা হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, that means the degree of hotness is expressed by temperature. আচ্ছা, আরেকটা জিনিস টেম্পারেচার দ্বারা বোঝা যায়, টেম্পারেচার হচ্ছে আরেকটা প্রপার্টি বস্তুর। সেই প্রপার্টিটা হচ্ছে এরকম যে ধরো দুইটা বস্তু পাশাপাশি রাখলাম, তো একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যদি তাপ যায়, ধরো এ বস্তু থেকে বি বস্তুতে তাপ গেল, তখন কি বুঝতে হবে? এই বস্তু থেকে এই বস্তুতে তাপ গেল, তখন বুঝতে হবে এ বস্তুর তাপমাত্রা বেশি, বি বস্তুর তাপমাত্রা বি কম। বস্তুর তাপমাত্রা কম। আবার যদি উল্টা হয়, বি থেকে এতে গেছে, তখন উল্টা বুঝতে হবে যে বি এর তাপমাত্রা বেশি, এর তাপমাত্রা কম। আবার যদি এরকম হয় এ আর বি কোনোটা থেকে কোনোটাই তাপমাত্রা যাচ্ছে না, দুইটা থেকে কোনো তাপের ট্রান্সফার হচ্ছে না, তখন বুঝতে হবে এই দুইটা বস্তু সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তো তাপমাত্রা থেকে এই কনসেপ্টটা পাওয়া যায় যে কোনো দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে কি নাই। যদি তাপের ট্রান্সফার হয় তাহলে বুঝতে হবে যে তাপীয় সাম্যাবস্থায় নাই, আর যদি তাপের ট্রান্সফার না হয় তাহলে বুঝতে হবে তাপের মানে তাপীয় সাম্যাবস্থায় আছে। আচ্ছা, আমাকে একটু বলো তো যে হিটের একক কি? আর হিটের একক হচ্ছে কি জুল স্যার। এটা একক হচ্ছে জুল। তাপের একক জুল। তাপমাত্রার একক জুল। ক্যালোরি স্যার। ক্যালোরি। ভালো করে বলো, তাপমাত্রা একক কি? স্যার সেলসিয়াস, ফারেনহাইট। ফারেনহাইট। টেম্পারেচার। সেলসিয়াস, স্যার ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস। কেলভিন। ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস বা কেলভিন। হ্যাঁ, সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, তিনটাই স্যার, আরো আছে মনে হয়। আচ্ছা। অনেক সময় বলা হয় যে তাপ হচ্ছে এক ধরনের কারণ, আর তার ফলাফল বা ইফেক্টটা হচ্ছে কি তাপমাত্রা। তাপমাত্রা। ঠিক আছে, হিট ইজ দ্য কজ আর টেম্পারেচার ইজ দ্য ইফেক্ট। এখানে দেখো কিছু পার্থক্য বলা আছে। স্যার এটা পিডিএফ দিয়ে দিয়েছেন আমাদের স্যার? দেয়া হয় নাই মনে হয়, দিয়ে দিব আজকে। আচ্ছা, হিট ইজ a form of energy আর temperature represents the thermal condition of a body. হিট হচ্ছে শক্তির একটা রূপ, আর টেম্পারেচার হচ্ছে বস্তুর থার্মাল অবস্থা মানে তাপীয় অবস্থাটা কেমন। হিট ইজ দ্য কজ, তাপ হচ্ছে এক ধরনের কারণ, আর সেই কারণের কারণে কি হয়, কোন একটা বস্তু বেশি ঠান্ডা হয় বা বেশি গরম হয়। সো টেম্পারেচার হচ্ছে সেই কারণের একটা ইফেক্ট। হিট মেজার করার জন্য যে যন্ত্র ইউজ করা হয় সেই যন্ত্রকে বলা হয় ক্যালোরিমিটার, আর তাপমাত্রা ইউজ করার জন্য যে যন্ত্র ক্যালোরিমিটার ইউজ আছে, করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে আমাদের বাসায় থার্মোমিটার। যেটা আছে থার্মোমিটার। আচ্ছা, হিটের একক হচ্ছে জুল, আর ক্যালোরিমিটার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। এখানে একটা কথা হচ্ছে যে একজনে ক্যালোরি বললো, ক্যালোরি আর জুল এটা হচ্ছে দুইটাই হচ্ছে হিটের একক, কিন্তু জি স্যার। ক্যালোরি হচ্ছে এসআই একক না। আচ্ছা, হিট হচ্ছে এনার্জি আর টেম্পারেচার হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এনার্জি। কতটুকু এনার্জি আছে সেটা প্রকাশ হচ্ছে টেম্পারেচার। হিট ফ্লোস ফ্রম এ হায়ার টেম্পারেচার টু এ বডি অফ লোয়ার টেম্পারেচার। হিট সবসময় কি হয়, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুর দিকে ধাবিত হয়। নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হিট আর টেম্পারেচারের বেসিক পার্থক্য। আচ্ছা, তো এরপরে আমাদের সিলেবাসের সাথে থার্মোডাইনামিক্স আছে। তো থার্মোডাইনামিক্সে যাওয়ার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট সম্পর্কে একটু জানতে হবে।
একটা হচ্ছে কি আইসোথার্মাল। আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস জিনিসটা কি? আচ্ছা, আইসোথার্মাল প্রসেসটা হচ্ছে এইরকম যে তখন ধরো নর্মাল একটা গ্যাস গ্যাস তোমার কাছে আছে, সেই গ্যাসের কি কি জিনিস তুমি পরিবর্তন করতে পারো? সেই গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করতে পারো। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ রুবেল, হ্যাঁ বলো কেমন আছো? ভাই, ভালোই আছে। আগের টপিক্সটা তো বেশি একটা কেমন যে পরীক্ষা ছিল, থার্মাল তো মোটামুটি আছে। তুমি থার্মালে মিয়া অনেক ভালো পারবা, আমি জানি। বুঝছো? ভাই আগেরটা যে কি পাইছি এটাই তো জানি না আমি। এখন তো পারলে লাভ হবে না, আর প্রথম খারাপ করে। আগেরটাও তো ভালো করছো। আগের তো তাড়াতাড়ি ভাই আমার সমস্যা ছিল, আমি আগেই জানি। পরীক্ষা তেমন দিতে পারি না এই নেটের সমস্যা। তুমি বাসা চেঞ্জ করো, তোমার ওই বাসায় থাকা যাবে না আর। এই যে এইমাত্র কারণ আসছে বুঝছো। ওই তো তুমি বাসা চেঞ্জ করো। আর আর সবার কি খবর? হ্যাঁ, সবাই নিয়ে চুপ, বুঝি না এগুলা কিছু। কি এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে মনে হয়। এর হলে জন্য আর চুপ করে আছি। চুপ। গ্রুপ আছে, গ্রুপে কথা হয়। হলে আর কি করার, রেকর্ড হলে এমনিও তো রেকর্ড হচ্ছে, চুপচাপ থাকার রেকর্ডই হোক, প্রবলেম কি? হ্যাঁ, আচ্ছা শোনো, সেটা হচ্ছে আমরা পড়তেছিলাম কি আইসোথার্মাল প্রসেস। জি স্যার। তো একটা গ্যাসের কি কি প্যারামিটার আমরা চেঞ্জ করতে পারি? গ্যাসের প্রেসারকে চেঞ্জ করতে পারি, ভলিউমকে চেঞ্জ করতে পারি, টেম্পারেচারকে পরিবর্তন করতে পারি। সাউন্ড করে কি আছে? আচ্ছা, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এই জিনিসগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। তো যদি কখনো এরকম পরিবর্তন করা হয় যে কোনো একটা গ্যাসের তাপমাত্রাটাকে আমরা ফিক্স রাখলাম, কনস্ট্যান্ট রাখলাম, রেখে ওই গ্যাসের প্রেসার এবং ভলিউম এই জিনিসটাকে যদি আমরা পরিবর্তন করি, তখন ওই গ্যাসটাকে বলা হয় ওই পরিবর্তনটাকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। আইসো শব্দটার মানে কি? আইসো মানে হচ্ছে সমান, আর থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা, তার মানে সমান তাপমাত্রা। দ্যাট মিনস যদি এরকম পরিবর্তন করা হয় যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমরা তার তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট রেখে তার প্রেসার আর ভলিউমের পরিবর্তন করি, তখন ওই গ্যাসের যে ধরনের পরিবর্তন হবে সেই ধরনের পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। আর এই চেঞ্জের কারণে যে ধরনের বা এই সময় যে ধরনের যে প্রসেসে আসলে এই পরিবর্তনটা হয়, সেই প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস, বা এটার স্যার বাংলাতে এটাকে বলা হয় সমুষ্ণ বলা যায় প্রক্রিয়া। না যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, হ্যাঁ একই কথা। আচ্ছা, এটা বাংলাতে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া, মানে সমান উষ্ণতা।
আইসোথার্মাল ওই একই মিনিং, মানে আইসো মানে হচ্ছে সমান, আর থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। তুমি যদি বলো তাহলে সমুষ্ণ প্রক্রিয়া বলা হয় আইসোথার্মাল প্রসেসকে। দ্যাট মিন্স যে পরিবর্তনের সময় তাপমাত্রাকে কনস্ট্যান্ট রেখে চাপ এবং আয়তনের পরিবর্তন করা হয়, সেই পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল প্রসেস, এবং সেই ধরনের চেঞ্জকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের পরিবর্তন যখন হয় তখন ভলিউম আর প্রেসারের পরিবর্তনটা বয়েলের সূত্র মেনে চলে, এবং এই সময় কার্নোট সাইকেল হচ্ছে আসলে আইসোথার্মাল প্রসেসের উপর বেস করে কাজ করে। তো আমরা যদি পিভি গ্রাফ আঁকি তখন এই অ্যাক্সিসে যদি আমরা ভি দেই আর এই অ্যাক্সিসে যদি পি দেই, যে তাহলে আমাদের যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা হবে এরকম, এই গ্রাফটা হবে এরকম, এক ধরনের গ্রাফ তৈরি হবে। দ্যাট মিন্স এইখান থেকে আমরা আসলে কি বুঝতে পারতেছি, এখান থেকে বোঝা যাচ্ছে যখন ভলিউম কম তখন প্রেসারের মান কি অনেক বেশি। দেখো এখানে প্রেসারের মান অনেক বেশি কিন্তু সেই জায়গায় ভলিউম হচ্ছে অনেক কম। যখন আস্তে আস্তে আমরা ভলিউম বাড়াইতে থাকবো আস্তে আস্তে প্রেসারের মান কমতে থাকবে। ভলিউম যত বাড়বে প্রেসার তত কমবে। ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। Yes, sir. P is proportional to 1/v। 1/v, sir. ঠিক আছে, একটা একটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং তখন কি কনস্ট্যান্ট থাকবে? তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে, টি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। Constant. ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো যদি টি কনস্ট্যান্ট না থাকে তাপ কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? জি স্যার। মানে তাপমাত্রা কনস্ট্যান্ট না থেকে যদি তাপ কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? না স্যার। হবে না স্যার। হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ অলরেডি আমরা পড়ছি তাপ আর তাপমাত্রা দুইটা ভিন্ন different জিনিস। জিনিস। ঠিক আছে, একই জিনিস না। ওকে, তো আমরা এখানে আসলে কিছু কন্ডিশন দেখি যে আইসোথার্মাল প্রসেসের জন্য কি কি কন্ডিশন হওয়া জরুরি। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস হওয়ার জন্য কিছু কন্ডিশন থাকবে বা কিছু জিনিস স্যাটিসফাই করতে হবে। আমি আইসোথার্মাল প্রসেসটা যে কন্টেইনারের মধ্যে করব সেই কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। দ্য কন্টেইনার অফ দ্য গ্যাস মাস্ট বি গুড কন্ডাক্টর অফ হিট। মানে আমি যে এখানে এক্সপেরিমেন্টটা করতেছি বা যেখানে আইসোথার্মাল প্রসেসটা হচ্ছে সেই যে কন্টেইনারটা, সেই কন্টেইনারটাকে কেমন হইতে হবে? গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে, মানে তাপের সুপরিবাহী হইতে হবে। আচ্ছা, তো তাপের সুপরিবাহী হইলে সুবিধাটা কি? দেখো একটু জিনিসটা চিন্তা করো যে এই প্রসেসে আমার কি ফিক্স থাকা লাগবে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা লাগবে। ঠিক আছে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা লাগবে। তাপ কিন্তু কনস্ট্যান্ট থাকার ওরকম কোনো জরুরি কিছু না। এখন ধরো, এবং এইখানে কি কি পরিবর্তন হইতে পারে? প্রেসারের পরিবর্তন হইতে পারে বা ভলিউমের পরিবর্তন হইতে পারে। তো ধরো একটা আইসোথার্মাল প্রসেস, সেখানে কোনো কারণে ভলিউমের পরিবর্তন হইল, তো ভলিউম বেড়ে গেল। ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি ওই সিস্টেমের তাপমাত্রাকে কি ফিক্স থাকবে না কি থাকবে? তো ভলিউম বেড়ে গেলে স্যার তাপমাত্রা ফিক্স থাকবে না তো স্যার। কি হবে, কমবে না বাড়বে? স্যার কমবে স্যার। তাপমাত্রা কমবে। ঠিক আছে, ধরো এটা একটা কন্টেইনার, জি স্যার। এখানকার তাপমাত্রা আমার ফিক্স রাখতে হবে, কিন্তু যদি এরকম হয় যে এখানকার ভলিউমটা আমি হচ্ছে বাড়ায় দিলাম, বাড়ায় এই পর্যন্ত করলাম, তখন কি হবে? তাপমাত্রা তাপমাত্রা কমে কমে যাবে। যাবে। কিন্তু এই সিস্টেমে তো তাপমাত্রা কমা যাবে না, তখন কি করতে হবে? তখন আমার যেটা করতে হবে যে আশেপাশে থেকে তাপ শোষণ করতে হবে, শোষণ করে এই সিস্টেমের তাপমাত্রাটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, ফিক্স রাখতে হবে। এই জন্য যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা যদি গুড কন্ডাক্টর অফ হিট হয়, তাপের সুপরিবাহী হয়, তাহলে সে খুব দ্রুত আশেপাশ থেকে তাপকে শোষণ করতে পারবে। আচ্ছা, এটা একটা প্রসেস। আবার এমনও হইতে পারে যে তাপমাত্রাটা আমি ভলিউমটাকে কমায় দিলাম, তখন কি হবে? তাপমাত্রা বেড়ে যাবে। তখন আমার কি করতে হবে? তাপমাত্রা তো বাড়া যাবে না, তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হবে। তখন কি করতে হবে? তাপ ছেড়ে দিতে হবে, বাইরে তাপ ছেড়ে দিতে হবে, যেন এইখানকার তাপমাত্রাটা ফিক্স থাকে।
সো এই জন্য কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। এবং এই যে দেখো বাইরে থেকে আমরা তাপ নিচ্ছি বা বাইরে থেকে তাপ ছেড়ে দিচ্ছি, সো তার মানে কি আমার আশেপাশে যে এনভায়রনমেন্ট থাকবে সেই এনভায়রনমেন্টে অবশ্যই তাপ নেয়ার এবং তাপ দেয়ার দুইটারই ক্ষমতা থাকতে হবে। দ্যাট মিনস সারাউন্ডিংস এর থার্মাল ক্যাপাসিটি হইতে হবে, শুড বি হাই, অনেক বেশি হাই হইতে হবে, যাদের কাছে আমরা তাপ যদি চাই তাহলে তারা তাপ আমাকে দিতে পারবে। আবার যদি তাদের কাছে তাপ আমার হয় কি বলে লাগে বা দিতে হয়, যে কোনোটাই যেন তারা করতে পারে। এই জন্য বলা হয় যে থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সারাউন্ডিং শুড বি হাই। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো এই যে আমি যদি প্রেসারের পরিবর্তন করি বা অন্য কোনো পরিবর্তন করি, এই পরিবর্তনগুলা খুব স্লোলি করতে হবে, আস্তে আস্তে করতে হবে, কারণ আমার আশেপাশে কিন্তু তাপমাত্রা তাপ নেওয়া লাগতেছে বা তাপ দেওয়া লাগতেছে। তো সেই প্রসেসটাও মেনটেন করা লাগবে। যার কারণে চেঞ্জ অফ প্রেসার শুড বি মেড ভেরি স্লোলি। এই চাপের যে পরিবর্তন, সেই চাপের পরিবর্তনটা খুব আস্তে 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 করতে হবে। মানে অল্প একটু চাপ বাড়াইয়া যতটুকু তাপ বাড়ে বা কমে সেটার একটা ব্যবস্থা করতে হবে, এরকম করে আস্তে 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 করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই প্রসেস আসলে কি হয়, যে বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ নেসেসারি হিট, প্রয়োজনীয় পরিমাণ তাপ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে দ্য টেম্পারেচার ইজ টু বি কিপ কনস্ট্যান্ট। প্রয়োজনীয় পরিমাণ তাপ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে এই তাপমাত্রাটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে, এবং এটাই হচ্ছে আমার আইসোথার্মাল প্রসেসের কন্ডিশন। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। আচ্ছা, তো এরপর হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেসের বাংলা হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতার বৈঠক বলে না? রুদ্ধতার বৈঠক মানে কি? যে বৈঠকের কোনো খবর বাইরে আসবে না বা বাইরের কোনো খবর ভিতরে যাবে না, তাই না? ভিতরে যাবে না। এরকম। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা সিস্টেম, সেই সিস্টেমে কোনো তাপ বাইরে আসবে না বা বাইরে থেকে কোনো তাপ ভেতরে যাবে না। That means the process in which a system neither receives or rejects heat, কোনো ধরনের তাপ সে রিসিভও করবে না, গ্রহণও করবে না, কোনো ধরনের তাপ সে বর্জনও করবে না। তো এই ধরনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। In this process, a gas undergoes a changes in pressure, volume and temperature under thermal isolation. That means এই প্রসেসটাতে শুধুমাত্র তাপ কনস্ট্যান্ট থাকবে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে, প্রেসার পরিবর্তন হবে, ভলিউমের পরিবর্তন হবে। ঠিক আছে? এই সিস্টেমে শুধুমাত্র তাপ কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এছাড়া তাপমাত্রা, ভলিউম, প্রেসার এই সব কিছুরই পরিবর্তন হবে। তো এই ধরনের পরিবর্তনটাকে বলা হয় অ্যাডিয়াব্যাটিক প্রসেস। সো স্যার এটা আরেকবার বলেন অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা। আচ্ছা, অ্যাডিয়াব্যাটিক প্রসেস হচ্ছে এমন প্রসেস যেখানে কি হবে না, তাপ মানে তাপের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাপের কোনো পরিবর্তন হবে না। দ্যাট ইজ একটা সিস্টেম কোনো ধরনের তাপ সে রিসিভও করবে না, কোনো ধরনের তাপ সে বর্জনও করবে না, কিন্তু এছাড়া আর যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। তো এই ধরনের প্রসেসটাকে বলা হয় অ্যাডিয়াব্যাটিক প্রসেস। দ্যাট মিন্স কোনো ধরনের হিট এই সিস্টেমে প্রবেশও করবে না বা কোনো ধরনের হিট এই সিস্টেম থেকে বের হবে না। আসলে তাপের পরিবর্তন হবে না এই কথাটা বলা ঠিক হবে না। ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমে কোনো ধরনের তাপ ঢুকবেও না বা ওই সিস্টেম থেকে কোনো ধরনের তাপ বের হবে না। তো এই ধরনের প্রসেসকে বলা হয় অ্যাডিয়াব্যাটিক প্রসেস। আর যে প্রক্রিয়ায় তাপ গ্রহণ এবং বর্জন না করে তাপমাত্রা, চাপ, আয়তন পরিবর্তন করে তাকেই অ্যাডিয়াব্যাটিক প্রসেস বলে। এরকম তোমরা হ্যাঁ, ব্যাপারটা এইরকম, আমি যা বললাম সেটা বাংলায় এটাই। জি স্যার। আচ্ছা, এবং যে যে চেঞ্জের মাধ্যমে এই প্রসেসটা করা হয় সেই চেঞ্জটাকে বলা হয় অ্যাডিয়াব্যাটিক চেঞ্জ। এবং অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে বয়েলের সূত্র কাজ করবে না। বয়েলের সূত্র এই প্রসেসের ক্ষেত্রে কাজ করবে না, এবং এই প্রসেসের ক্ষেত্রে পি আর ভি এর যে রিলেশন সেটা হচ্ছে এরকম, পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। আগেরটা ছিল পিবি সমান সমান কনস্ট্যান্ট, আর এবার হচ্ছে পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। যার কারণে
এই প্রসেসের ক্ষেত্রে যে গ্রাফটা সেই গ্রাফটা একটু হেলানো টাইপের হয়, মানে হেলানো না সরি একটু খাড়া টাইপের হয়। যদি ইসের গ্রাফটা হয় এরকম, মানে আইসোথার্মাল প্রসেসের গ্রাফটা যদি হয় এরকম, অ্যাডিয়াবেটিকের গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, একটু খাড়া টাইপের, ঠিক আছে, ইনক্লাইন, একটু বেশি ইনক্লাইন, স্টিপার একটু আর কি। তো এই যে এখানে যে যে গ্রাফটা তৈরি হয় সেই গ্রাফটাকে বলা হয় বা সেই কার্ভটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক কার্ভ। প্রেসারের ভলিউমে যে কার্ভ সেই কার্ভটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক কার্ভ। এই যে ফিগারে দেয়া আছে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ। স্যার এক্স অ্যাক্সিসে ভি আর ওয়াই অ্যাক্সিসে পি। হ্যাঁ বলো। এখানে স্যার স্যার পি এবং ভি দুটোই কনস্ট্যান্ট ধরা যায় স্যার, পিভি। না কনস্ট্যান্ট না তো। স্যার এখানে দ্যাট প্রসেস ইজ কনস্ট্যান্ট, এইটা স্যার দ্য রিলেশন বিটুইন প্রেসার এটা এটা স্যার এটা কনস্ট্যান্ট। এটা বলছে যে পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। ও ইকুয়েশনটা হচ্ছে এরকম, গামা আছে স্যার, খেয়াল করে নিন। পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। ইসের ক্ষেত্রে কি ছিল, ওই আইসোথার্মাল ছিল এরকম পি সমানুপাতিক 1/b, তাই না? জি স্যার। তো এটাতে কি আসবে, এটাতে আসবে হচ্ছে পিবি সমান সমান কনস্ট্যান্ট। এটা আসবে পিবি সমান সমান কনস্ট্যান্ট আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। আর এবার যেটা আসতেছে সেটা হচ্ছে পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। এবং স্যার আইসোথার্মাল যে কার্ভ সেই গামার কার্ভ, মান কত স্যার? গামা কি কনস্ট্যান্ট স্যার? 1.42 না কত? হ্যাঁ গামার মান আছে। এখানে যে জিনিসটা আসলে ফিজিক্যালি যে জিনিসটা মেইন করে এই দুইটা গ্রাফের মধ্যে, ওই আইসোথার্মাল যে গ্রাফটা তৈরি হবে, কার্ভ তৈরি হবে, সেই কার্ভের চাইতে এই কার্ভটা হচ্ছে গামা গুণ খাড়া হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকবে স্বাভাবিক। কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? দ্য কন্টেইনার শুড বি নন কন্ডাক্টিং। কন্টেইনারকে অবশ্যই নন কন্ডাক্টিং হইতে হবে। দ্যাট মিন্স এই সিস্টেমে কি হওয়া যাবে না, কোনো তাপ বাইরে যাওয়া যাবে না বা বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসা যাবে না। আগের মতই। সো আমার যে কন্টেইনারটা হবে সেই কন্টেইনার হবে নন কন্ডাক্টিং। সেই কন্টেইনার থেকে কোনো তাপ বাইরে যাবেও না বা বাইরে থেকে কোনো তাপ ঢুকতেও পারবে না। তারপরে ধরো আমার কন্টেইনারে যদি থেকে একটু বেরো হয়, আশেপাশে থার্মাল মানে সারাউন্ডিংস এর অবস্থা এমন রাখতে হবে যে তারা কোনো ধরনের তাপ শোষণও করতে পারে না, কোনো ধরনের তাপ দিতেও পারে না। দ্যাট মিন্স থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সারাউন্ডিংস শুড বি ভেরি লো, ঠিক আছে? ধরো কিছু তাপ একটু বেরোইলো, কিন্তু আশেপাশে যদি এমন একটা অবস্থা থাকে যে বেরোয় এটা যাওয়ার জায়গা নাই, তখন কি হবে? জি স্যার। মানে ধরো আমার কন্টেইনারের আশেপাশে যদি আমি এমন একটা পরিবেশ রাখি যে কোনো তাপ যদি কন্টেইনার থেকে বেরো হয় সেটা বাইরে যাওয়ার কোনো জায়গা নাই, ঠিক আছে? বা এমন স্যার ব্রাস্ট হয়ে যাবে স্যার। ব্লাস্ট হলে সেটা অন্য ব্যাপার, ঠিক আছে? আচ্ছা ধরো আবার যদি এরকম হয় যে ধরো আমার মানে বাইরে থেকে মানে অবস্থা এমন বাইরে থেকে কোনো তাপ ভেতরে ঢুকতেছে না, সো আমার তখন সিস্টেমটা কি থাকবে, অ্যাডিয়াবেটিক সিস্টেম মানে প্রসেস মেইনটেইন করবে। এবং এই সময় যেটা করতে হবে, চাপের পরিবর্তনটা ধূপধাপ তাড়াতাড়ি করে ফেলতে হবে, খুব দ্রুত করে ফেলতে হবে, যাতে মানে বাইরের সাথে কোনো ধরনের হিট এক্সচেঞ্জ হওয়ার কোনো ধরনের সুযোগ না পায়, ঠিক আছে? হিট এক্সচেঞ্জের যেন কোনো সুযোগই না পায়, এই জন্য খুব দ্রুত চাপের পরিবর্তনটা করে ফেলতে হবে। তাপমাত্রা যা বাড়ার বাড়বে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ তাপমাত্রা বাড়লে আমার কোনো আসে যায় না। তাহলে একটা জিনিসই মেনটেন করতে হবে, যেন তাপ যেন এই সিস্টেম থেকে বাইরে না যায় বা বাইরে থেকে এই সিস্টেমে তাপ না আসে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কন্ডিশন। এখানে এই এই আগে যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মানে সামারি করে বলা আছে, মানে পরিবর্তন হিসেবে। যে isothermal change মানে কি, the change of pressure and volume of a gas at constant temperature. কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি ভলিউম আর প্রেসারে চেঞ্জ করা হয় তখন সেটাকে বলা হয় isothermal চেঞ্জ। আর
দ্য চেঞ্জ অফ স্যার পার্থক্য দিছে দুইটার হ্যাঁ স্যার। পার্থক্য দিচ্ছে আর কি। Change of pressure and volume of a gas by keeping the total heat constant P's is called adiabatic change. যদি এরকম করা হয় যে টোটাল হিট কন্টেন্টটাকে আমি ফিক্স রাখলাম একটা সিস্টেমে, রেখে আমি ভলিউমের পরিবর্তন করলাম আর প্রেসারের পরিবর্তন করলাম, তাহলে যে ধরনের পরিবর্তন হবে সেই ধরনের পরিবর্তনকে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ বা রূপদাপীয় পরিবর্তন। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে কি হয়, দরকারি পরিমাণ আমরা তাপ বাইরে থেকে নেই বা বাইরে থেকে তাপ পাঠিয়ে দেই, মানে নেসেসারি হিট ইজ টেকেন অর রিজেক্টেড টু কিপ দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট, কারণ টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট রাখতে হবে। কিন্তু অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে কি, চেঞ্জ অফ টেম্পারেচার মানে তাপমাত্রার পরিবর্তনটা হইতে পারে, কোনো সমস্যা নেই, তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে। বলো আইসোথার্মাল প্রসেস এটা কি দ্রুত প্রক্রিয়া না স্থির প্রক্রিয়া? স্থির। স্থির প্রক্রিয়া। আর অ্যাডিয়াবেটিক চেঞ্জ হচ্ছে খুবই দ্রুত একটা প্রক্রিয়া। দ্রুত। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে যে কন্টেইনারটা থাকবে সেই কন্টেইনারটা কি গুড কন্ডাক্টর অফ হিট হবে না নন কন্ডাক্টিং হবে? গুড কন্টেন্ট হইতে হবে আইসোথার্মাল। হ্যাঁ আইসোথার্মাল ক্ষেত্রে গুড কন্ডাক্টর হইতে হবে, আর অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে নন কন্ডাক্টিং হইতে হবে। আইসোথার্মাল বয়েলের সূত্র মানে, আর অ্যাডিয়াবেটিক বয়েলের সূত্র মানে না। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি। এখানে যে গ্রাফ দেখানো হয়েছে আইসোথার্মাল গ্রাফ আর অ্যাডিয়াবেটিক গ্রাফ, আইসোথার্মাল গ্রাফ গুলো এরকম একটু হেলানো টাইপের আর অ্যাডিয়াবেটিক গ্রাফ গুলো এরকম একটু খাড়া টাইপের, ঠিক আছে? তো এই যে 2 থেকে 3 এটা আইসোথার্মাল কার্ভ, তারপর হচ্ছে 3 থেকে 4 এটা অ্যাডিয়াবেটিক কার্ভ, 1 থেকে 4 এটা কোন ধরনের কার্ভ হবে? স্যার আমাদের মনে হয় প্রসেস থেকে দেখাইলে ভালো হইতো কার্ভগুলো, কি থেকে? মানে প্রসেস গুলা যেভাবে কার্ভগুলা ইয়া করে না ওইরকম। না তোমাকে তো আমি জাস্ট এখন এইটা দেখাচ্ছি, মানে কার্ভের শেপটা শেখাচ্ছি। 1 থেকে 4 আইসোথার্মাল প্রসেস। 1 থেকে 4 আইসোথার্মাল প্রসেস আর 2 থেকে 1 অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক। ঠিক আছে, মানে মেইন ব্যাপারটা হচ্ছে এরকম যে আইসোথার্মাল কার্ভের চাইতে অ্যাডিয়াবেটিক কার্ভ অনেক বেশি খাড়া টাইপের হবে। আচ্ছা আমাদের সিলেবাসে এরকম আরেকটা জিনিস আছে, এই জিনিসটা আমি একটু পড়ে যাই, সেটা হচ্ছে কি রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস। তোমরা মনে হয় পড়ছিলা ইন্টারমিডিয়েটে রিভার্সিবল প্রসেস কি আর ইরিভার্সিবল প্রসেস কি? স্যার বাংলায় বলুন। আচ্ছা রিভার্সিবল মানে হচ্ছে বাংলা কি ছিল, প্রত্যাগামী ও অপ্রত্যাগামী। জি স্যার পড়ছেন। কি বলতো প্রত্যাগামী জিনিসটা কি আর অপ্রত্যাগামী জিনিসটা কি? ভুলে গেছি স্যার। আচ্ছা ধরো তোমার হাতে বরফ আছে, তো সেই বরফটা তুমি হাতে রাখা দিলে একটু পরে কি হয়ে যাবে, পানি হবে তাই না? সেই পানিটাকে যদি আবার তুমি তাপ দাও তখন কি হবে, বাষ্প হবে। তো ওই পদার্থ পরিবর্তন করানো স্যার, অবস্থার পরিবর্তন করানো, ওইটা স্যার না? না না ওরকম না। তারপর ধরো তুমি সেই বাষ্পটাকে আবার হচ্ছে ঠান্ডা করলাম, তখন কি হবে, পানি হবে। সেই পানিটাকে আবার হচ্ছে আরো ঠান্ডা করলাম, ডিপ ফ্রিজে রেখে দিলাম, তখন কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে তাই না? বরফ হয়ে যাবে। তোমার যতটুকু বরফ ছিল সেটাকে একটা পুরো সিস্টেম ঘোরায় আবার সেই বরফে নিয়ে আসলাম। তো কোন একটা প্রসেস যদি এরকম হয় যে একটা প্রসেস সামনের দিকে গেল, যাওয়ার পরে সেটাকে আবার এক্স্যাক্টলি সেম ওয়েতে আগের জায়গায় ফেরত নিয়ে আসা, এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় রিভার্সিবল প্রসেস বা প্রত্যাগামী প্রক্রিয়া। একটা সিস্টেমকে মানে একটা জিনিসকে পুরো একটা সিস্টেম ঘোরায় আগের জায়গায় নিয়ে আসা যায়, তো এটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস বা প্রত্যাগামী প্রক্রিয়া। আর ইরিভার্সিবল প্রসেসটা কি? ইরিভার্সিবল প্রসেস হচ্ছে এরকম যে একটা সিস্টেমকে তুমি সামনে
কিছুদূর নিলা আবার উল্টা দিকে ফেরত নিয়ে আসলা, এসে দেখবা যে আগের জিনিস নাই। যেমন ধরো তুমি হাঁটার সময় ধরো পা দিয়ে যদি একটা ঘষা দাও, তাহলে সেখানে কি হবে? ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হবে না? হবে তো। জি এখন স্যার। তুমি মনে করলা যে আচ্ছা সামনের দিকে ঘষা দিছি, তাপ উৎপন্ন হয়েছে, পিছনের দিকে আরেকটা ঘষা দিই, তাপ ফেরত আসবে। আরো তাপ উৎপন্ন হবে। তখন কি হবে? আরো তাপ উৎপন্ন হবে, তাই না? জি স্যার। এই ধরনের প্রসেসকে বলা হয় ইরিভার্সিবল প্রসেস বা অপত্যাগামী প্রক্রিয়া। বা অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের আসলে যত ধরনের যা হয় সবই আসলে অপত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে। ধরো তুমি কোন একটা জায়গায় হিট জেনারেট করলাম, মানে একটা তারের মধ্যে দিয়ে একটা রেজিস্টর বা একটা ভালভের মধ্যে দিয়ে কারেন্ট পরিবহন হচ্ছে। সেই কারেন্টটা যদি আবার ফেরত নিয়ে আসো, তাহলে কি আবার মানে হবে? হিট যা জেনারেট হচ্ছে সেটা কি আবার ফেরত পাবা? হবে না। তারপর ধরো কোন একটা জায়গায় একটা বিস্ফোরণ হয়েছে। ঠিক আছে, তো কোনোভাবে কি সেই বিস্ফোরণটাকে আবার আগের মতো করা যাবে? যা হওয়ার তো হয়ে গেছে। পসিবল না স্যার। তো আমাদের বাস্তব জীবনে যত ধরনের প্রক্রিয়া আছে ম্যাক্সিমাম প্রক্রিয়া হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। বাট খুব কম কিছু প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াকে রিভার্সিবল প্রসেস বলা যায়। রিভার্সিবল প্রসেস কি? যে একটা সিস্টেম, মানে একটা কাজ বা যে কোনো এমন একটা প্রসেস, যখন কি হয় একটা জিনিস একটা নির্দিষ্ট কাজ বা একটা প্রসেস মেনটেন করে একদিকে যায়, এবং সেটাকে আমরা সেই একই প্রসেস মেনটেন করে উল্টা দিকে ফেরত নিয়ে আসতে পারি। এবং নিয়ে আসার পরে আমাদের রেজাল্ট আগের মতোই থাকে, তো সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। আর যদি কোনো কারণে ওটাকে রিভার্স করা না যায়, তাহলে সেই ধরনের প্রসেসকে বলা হয় ইরিভার্সিবল প্রসেস। স্যার মোমবাতি জ্বলে যে ওইটা কি রিভার্সিবল না ইরিভার্সিবল? মোমবাতি জলে এটাও ইরিভার্সিবল প্রসেস, কারণ হচ্ছে মোমবাতির আহ ক্ষেত্রে যেটা হয়, মোমবাতির ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তন হয়, যে ভৌত আর রাসায়নিক দুই ধরনের পরিবর্তন। জি স্যার। তো ভৌত পরিবর্তনটুকুকে তুমি হচ্ছে রিভার্সিবল বলতে পারো, কিন্তু রাসায়নিক পরিবর্তন যেটা হয় ওটা তো রিভার্সিবল প্রসেস। লস হইলে এটা কি ইরিভার্সিবল হয়ে হ্যাঁ, যাবে লস যে কোনো হলে জিনিসে? ইরিভার্সিবল, হ্যাঁ লস হলে ইরিভার্সিবল হয়ে যাবে। এই জন্য বাস্তবিক ক্ষেত্রে পসিবল না এটা। ওকে, তো আমরা হচ্ছে এখন একটু থার্মোডাইনামিক্স এর মধ্যে ঢুকবো। থার্মোডাইনামিক্স আসলে গতিবিদ্যা। 4টা ল আছে। থার্মোডাইনামিক্স মানে কি? তাপগতিবিদ্যা স্যার। তাপগতিবিদ্যা। আচ্ছা, সো 4টা ল আছে, বেসিক 4টা ল। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল, সেকেন্ড ল, সেকেন্ড থার্ড ল ল। অফ থার্মোডাইনামিক্স আর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এরকম 4টা থার্মোডাইনামিক্স এর সূত্র আছে। এই 4টা সূত্র ডিফাইন করে 4টা ফিজিক্যাল কোয়ান্টিটিস: টেম্পারেচার, এনার্জি, এনট্রপি। টেম্পারেচার, এনার্জি, এনট্রপি, এই জিনিসগুলোকে ডিফাইন করে, যে জিনিসগুলোর সাহায্যে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা হচ্ছে ডিফাইন করতে পারি। আচ্ছা, তো তার মানে এখন তোমাদের জানতে হবে থার্মোডাইনামিক সিস্টেম জিনিসটা কি, তাই না? জি স্যার। তো চলো আমরা থার্মোডাইনামিক সিস্টেম জিনিসটা একটু পড়ে আসি। আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম কি? থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে এক ধরনের কোয়ান্টিটি অফ ম্যাটার অফ ফিক্সড আইডেন্টিটি অ্যারাউন্ড হুইচ উই ক্যান ড্র এ বাউন্ডারি। ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করবে, তাপের তাপের একটা এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? যে এক কাপ কফি তুমি খাইতে চাচ্ছ, তো কত ডিগ্রি সেলসিয়াস, মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলে কফিটা খাইতে বেশি ভালো লাগে? সেটা কি 100 ডিগ্রি সেলসিয়াস হইলে বেশি ভালো লাগে, না 110 ডিগ্রি সেলসিয়াস তো হওয়া যাবে না, হবে না? সেটাকে 90 ডিগ্রি সেলসিয়াস হলে বেশি ভালো লাগে, নাকি 80 ডিগ্রি সেলসিয়াস হলে বেশি ভালো লাগে? মানে কোন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কফি খাইতে বেশি ভালো লাগে? তুমি এরকম একটা এক্সপেরিমেন্ট করতে চাইলা। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টে ওই যে তোমার হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম হবে হচ্ছে তোমার কফিটুকু, বুঝতে পারছো? তোমার যে কফি, তুমি যে কাপের মধ্যে কফিটা রাখছো, সেই এটা হচ্ছে সেটা হবে তোমার থার্মোডাইনামিক সিস্টেম। মানে তুমি যে জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ সেটা হচ্ছে তোমার সিস্টেম।
একটা ফিক্স আইডেন্টিটি, মানে মানে তুমি শুধুমাত্র যেহেতু কফি নিয়ে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছ, তার মানে কফিটুকু হচ্ছে তোমার সিস্টেম। তো এই জন্য বলা হয়, এবং তাহলে স্যার কাপটা কি স্যার? কাপটা হচ্ছে তোমার বাউন্ডারি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো যে বলা হয়েছে যে কোয়ান্টিটি অফ ম্যাটার, একটা নির্দিষ্ট কোয়ান্টিটি থাকবে ওই ম্যাটারের, ফিক্সড আইডেন্টিটি, একটা নির্দিষ্ট আইডেন্টিটি, একটা একটা নির্দিষ্ট কোয়ান্টিটি ম্যাটার থাকবে, যে ম্যাটার নিয়ে তুমি হচ্ছে কাজটা করতে যাচ্ছ, সেটা হচ্ছে তোমার সিস্টেম। দ্যাট মিনস তুমি যা নিয়ে এক্সপেরিমেন্ট করবা সেটা হচ্ছে তোমার সিস্টেম। ধরো তুমি একটা গাড়ি ইঞ্জিন নিয়ে কি করতে যাচ্ছ, এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ, তখন তোমার সেই গাড়ি ইঞ্জিনটা হচ্ছে তোমার সিস্টেম। ধরো আমি চাচ্ছি যে তোমাদের ক্লাসের উপর একটা এক্সপেরিমেন্ট করবো। কেমন এক্সপেরিমেন্ট? যে তোমাদের ক্লাসের স্টুডেন্টদের কে কতটুকু খায় এবং তার উপর কার কতটুকু রেজাল্ট ভালো হচ্ছে, মানে খাওয়া দাওয়া বেশি করলে রেজাল্ট ভালো হয় কিনা, এরকম একটা এক্সপেরিমেন্ট করবো। তখন তোমাদের ক্লাসে যে স্টুডেন্ট আছে সেই আমরা স্টুডেন্ট হচ্ছে আমার সিস্টেম। সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ। এখন একটা বলছে যে তার চারপাশে কি থাকবে, একটা বাউন্ডারি থাকবে। সেই বাউন্ডারিটা কি, যে চায়ের কফির ক্ষেত্রে ওই কাপটা হচ্ছে আমার বাউন্ডারি। কাপ কাপ ঠিক আছে, এবং এই কাপ, এই বাউন্ডারিটা মুভেবল হতে পারে আর ফিক্সড হতে পারে। আবার ধরো তোমাদের যদি নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি, যে তোমাদের তোমাদের এই ক্লাসের উপর, তাহলে তোমাদের বাউন্ডারি কি স্যার কনস্ট্যান্ট? বাউন্ডারিটা হচ্ছে যে বলছে ফিক্সড হতে পারে, মুভেবল হতে পারে। ঠিক আছে, ফিক্স করে ও দেওয়া যেতে পারে আর মুভও করতে পারে, এরকম হতে পারে। তো এই যে বাউন্ডারি যে জিনিসটা আছে, এই যেমন তোমাদের ক্লাস নিয়ে যদি এক্সপ্লেন করি, তাহলে তোমাদের এই ক্লাসটা হচ্ছে আমার বাউন্ডারি। বাউন্ডারির চারপাশে কিন্তু আরো কিছু জিনিস থাকে, সেগুলোকে বলা হবে সারাউন্ডিংস। সারাউন্ডিংস জিনিসটা কি? যেমন ধরো তুমি তোমাদের ক্লাস নিয়ে যখন আমি এক্সপ্লেন করব, তোমাদের ক্লাসের বাইরে অন্য যত ক্লাস আছে সব ক্লাস হচ্ছে আমাদের সারাউন্ডিংস। ঠিক আছে, আচ্ছা। তারপর ধরো তুমি যদি এক্সপ্লেন করো এক কাপ কফি নিয়ে, সেই কফি কাপটাকে তুমি টেবিলের উপর রাখতে পারো, ফ্যানের নিচে রাখতে পারো, আবার চুলার পাশে রাখতে পারো, বা হচ্ছে আবার ফ্রিজের ভিতর রাখতে পারো। তাহলে যে তুমি যেখানে জিনিসটা রাখতেছো তার আশেপাশে, ওই কাপের আশেপাশে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে তোমার সারাউন্ডিং। মানে এভরিথিং এভরিথিং আউটসাইড দ্য বাউন্ডারি ইজ দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, এবং ওয়ার্ক এন্ড সিস্টেম সবসময় কি হবে, ওয়ার্ক আর হিট, ওই যে তোমার সিস্টেমটা আছে এই সিস্টেমের মধ্যে বা বাউন্ডারির মধ্যে সবসময় ট্রান্সফার হইতে থাকবে। তো এটাই হচ্ছে তোমার থার্মোডাইনামিক সিস্টেম। একটা থার্মোডাইনামিক সিস্টেমকে এইভাবে বলা হয়। এই দেখো, এই হচ্ছে সিস্টেম, বাউন্ডারি হচ্ছে এরকম, আর আশেপাশে যা আছে সব হচ্ছে সারাউন্ডিং। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, তিন ধরনের সিস্টেম আছে। তিন ধরনের সিস্টেম পাওয়া যায়, একটাকে বলা হয় ওপেন সিস্টেম, একটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, আর একটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম জিনিসটা কি? ওপেন সিস্টেম জিনিসটা হচ্ছে এরকম, যে তুমি যে কফি খাচ্ছ বা চা খাচ্ছ একটা কাপের মধ্যে। আচ্ছা, ওপেন সিস্টেম এভাবে, এই এক্সাম্পলটা ভালো হবে না। ধরো তুমি পানি গরম দিচ্ছ কোথাও, ঠিক আছে, পানি গরম দিচ্ছ, তো পানি আস্তে আস্তে গরম, ফার্স্টে তোমার ওই পাত্রটা গরম হবে, তারপর আস্তে আস্তে পানি গরম হবে, এক পর্যায়ে গিয়ে সবকিছু গরম হয়ে গিয়ে যখন পানিটা পুরোপুরি ফুটে যায়, তখন কি হয়, পানিগুলো আশেপাশে ছড়ায় ছিটিয়ে যায় না? যায় কি? জি স্যার। হ্যাঁ, পানি দেখবে আশেপাশে ছড়াচ্ছে, এবং শেষ মুহূর্তে পানি ওই চুলা বন্ধ করতে গেলেও ঝামেলা হয়ে যায়, আশেপাশে পানির ছিটা আসা লাগে। তো আশেপাশে কি হচ্ছে, একই সাথে তোমার তাপেরও ট্রান্সফার হচ্ছে, সাথে সাথে ম্যাসেরও ট্রান্সফার হচ্ছে, মানে পানিও আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। তো যদি কোনো একটা সিস্টেম এরকম হয়, এই সিস্টেমে একই সাথে ম্যাস এবং এনার্জি দুইটা জিনিসই হচ্ছে বাউন্ডারি আশেপাশে ছড়ায় যায়, তাহলে সেই ধরনের সিস্টেমকে বলা হয় ওপেন সিস্টেম। ঠিক আছে, ম্যাস এবং এনার্জি দুইটাই যদি ট্রান্সফার হয়, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে ওপেন সিস্টেম। আচ্ছা, পানি আর তাপ দুইটাই যদি ছড়ায়, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে ওপেন সিস্টেম। আচ্ছা, ক্লোজ সিস্টেমটা কেমন? ক্লোজ সিস্টেমটা হচ্ছে এরকম, যে ধরো তুমি হচ্ছে ওই, তুমি একটা কি এমন একটা পাত্রে পানি গরম করতেছো, যে পাত্রটার মুখ হচ্ছে ঢাকনা, মানে ঢাকনাটা আটকানো আর কি।
রেসপন্স এটা হইতে পারে কি, এই আছে না ওয়াটার হিটার, কোন একটা ওয়াটার হিটার হতে পারে। ওয়াটার হিটারে নর্মালি ঢাকনা আটকানো থাকে। একটা ওয়াটার হিটারের মধ্যে যখন পানি গরম করবা তখন কি হবে, আশেপাশে হয়তো একটু আহ তাপের ট্রান্সফার হবে, দেখবা যে ধোঁয়া বের হয়, কিন্তু কোনো ধরনের পানি কিন্তু বাইরে ছড়াইতে পারবে না। ঠিক আছে, তো এই ধরনের সিস্টেমে কি হয়, শুধুমাত্র এনার্জি এনার্জি ট্রান্সফার হচ্ছে বা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো ধরনের পানি ট্রান্সফার হচ্ছে না, কোনো ধরনের ম্যাস ট্রান্সফার হচ্ছে না। এই ধরনের সিস্টেমকে বলা হয় হবে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম হচ্ছে একটা ফিক্সড ম্যাস সিস্টেম, এখানে রাইস ম্যাসে কোনো কুকার, ধরনের পরিবর্তন হবে না। হ্যাঁ, রাইস কুকার স্যার। হ্যাঁ, রাইস কুকারের মধ্যেও যদি তুমি হচ্ছে পানি গরম করো বা এরকম কোন একটা ভাত রান্না করো, সেক্ষেত্রে সেটা হচ্ছে এক ধরনের ক্লোজ সিস্টেম। আচ্ছা, আরেকটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমটা কি, সেটা হচ্ছে বাসায় ফ্লাক্স আছে না, থার্মোফ্লাক্স। জি স্যার। তো ধরো ফ্লাক্সের মধ্যে তুমি গরম চা রাখলা, গরম পানি রাখলা, তখন কি হয় সেখানে, তো ওটা গরম থাকবে, আর যখন ঠান্ডা কিছু রাখবে তখন ঠান্ডা থাকবে। ঠান্ডাই থাকবে। তার মানে ওখান থেকে কোনো ধরনের তাপ, মানে তবে তাপ বা শক্তি কোনো কিছু ট্রান্সফার হচ্ছে না, একই সাথে ম্যাসও ট্রান্সফার হবেই না। তার মানে এই ধরনের সিস্টেমকে বলা হবে আইসোলেটেড সিস্টেম, যে স্যার সিস্টেমে তাইলে একই সাথে হুম, বায়ুমণ্ডল কি স্যার, মানে পৃথিবীটা তো এরকম একটা। পৃথিবীটা তো না, না, পৃথিবীর ক্ষেত্রে বায়ুর ব্যাপারটা মাধ্যমে তোমার তাপ ট্রান্সফার হয়, কিন্তু ওই জায়গাটা তোমার এমন কিছু দেওয়া থাকে যে জায়গা তাপ কুপরিবাহী। তাহলে কি স্যার, মানে এই বায়ু মানে পৃথিবীতে কি বায়ুমণ্ডল ট্রান্সফার হয় না কোনো দিকে? হ্যাঁ, রেডিয়েশনের মাধ্যমে তাপ ট্রান্সফার হচ্ছে না। আচ্ছা, পৃথিবীর ক্ষেত্রে তুমি যদি ওই, তুমি কি গ্রিন হাউস ইফেক্ট ইফেক্ট ওইসবের কথা বলতেছো? না, পুরা মানে হোল পৃথিবী ঠিক আছে স্যার, ওইটা তো ট্রান্সফার হওয়ার কোনো কথা নেই। কেন ট্রান্সফার হবে না কেন? পৃথিবী কি আটকানো? স্যার ও বোঝানো যাচ্ছে পৃথিবী থেকে স্যার তাপ কি বাইরে যায়, হ্যাঁ, সেটা যাবে না বোঝাচ্ছে। কেন? ওটা বলছে। আমরা তো পৃথিবীর পৃষ্ঠে আছি, তাই না? হ্যাঁ স্যার। তুমি যদি এখানে আগুন ধরাও, সে আগুনটা বাইরের দিকে যাবে না? মানে এখন এটা বলতে পারো যে হ্যাঁ, বায়ুমণ্ডলে সেই তাপটা আটকে থাকে কিনা। যে সেটাই মানে জি জি স্যার, আচ্ছা, সেটাই বলতেছিলাম। বায়ুমণ্ডলে পুরো তাপটা আটকে থাকবে না। কেন থাকবে না? আইসোলেটেড সিস্টেমে কি বাইরে থেকে তাপ আসে? জি না স্যার। আসে না না। স্যার। না সূর্য স্যার। থেকে তাপ আসে না পৃথিবীতে? জি স্যার। জি স্যার। সো সেটা তো প্রযোজ্য হবে না। তাহলে কি স্যার এটার একটাই উদাহরণ, ফ্লাক্স? না, এরকম হয়তো আরো না উদাহরণ আছে, যেখানে হচ্ছে তোমার কোন একটা, মানে এটা তো খুব কঠিন কোনো উদাহরণ না, এটা হচ্ছে জাস্ট একটা জিনিস রাখতে হবে, মানে তাপ, মেসেজ ট্রান্সফার তো খুব কম জায়গায় হয়, শুধুমাত্র তাপমাত্রাটাকে যদি আমি ফিক্স রাখি, তাহলেই হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম তৈরি হয়ে যাবে। কিন্তু আমাদের মানে পরিচিতর মধ্যেই একটাই। জি স্যার, এটা জানা ছিল এই জন্য স্যার কোশ্চেন করলাম আর কি, কনফিউশন ছিল আমার। আচ্ছা, তো আমরা তাহলে থার্মোডাইনামিক সিস্টেমটা বুঝলাম। তার মানে আমাদের থার্মোডাইনামিক সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য চার ধরনের কোয়ান্টিটি আছে: টেম্পারেচার, এনার্জি, এনট্রপি। ঠিক আছে, এই হচ্ছে তিনটা, আর হচ্ছে প্রেসার। এই চার ধরনের কোয়ান্টিটি দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, ফান্ডামেন্টাল মানে একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তো ব্যাখ্যা করার জন্য আমাদের কি আছে, চারটা ল আছে: ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল এবং ফোর্থ ল। জিরোথ ল। ঠিক আছে, এই চারটা ল আছে। এই ল ডেসক্রাইব করে, দিস ল ডেসক্রাইব হাউ দিস কোয়ান্টিটিজ বিহেভ আন্ডার various different circumstances and for which certain phenomena. তো আমরা আসলে শুরু করি। ফার্স্টে আসলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র, এবং এটা খুব বিখ্যাত সূত্র। এবং মজার ব্যাপার হইলো, এই সূত্রটা সবার শেষে আবিষ্কার হয়েছে। ঠিক আছে,
সবার শেষে আবিষ্কার হয়েছে ফার্স্টে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এরকম আবিষ্কার হওয়ার পরে পরে আবিষ্কার হয়েছে জিরোথ ল। কিন্তু এই লটা এত বেশি ফান্ডামেন্টাল এবং এত বেশি বেসিক এবং প্রয়োজনীয়, যার কারণে এটাকে মানে সামনে নিয়েছে 4 নাম্বার নাম না দিয়ে এটাকে সামনে নিয়ে আসছে। তো সামনে নিয়ে আসার বুদ্ধি কি? শূন্যতম নাম দিচ্ছে। ঠিক আছে, এটার নাম দিচ্ছে জিরোথ ল। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে এই ল এর সাথে জিরোর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, মানে জিরো দেওয়া হয়েছে কেন? কারণ এটাকে নম্বরে একটু ইম্পর্টেন্স দেওয়ার জন্য শুরুতে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর কাহিনী। এই জন্য এটা খুব বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এই লটা আসলে কি। তো এই লটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এরকম যে থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। যদি একটু আগে আমরা পড়ছি থার্মাল ইকুইলিব্রিয়াম কি। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, যে দুইটা বস্তুকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপের ট্রান্সফার হয়। তো যখন তাপের ট্রান্সফারটা থেমে যাবে তখন বুঝতে হবে যে ওই দুইটা বস্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে তারা একই তাপমাত্রায় আছে। ঠিক আছে, যদি এ আর বি, এ একটা হট বডি হয় আর বি যদি একটা কোল্ড বডি হয়, তাহলে কি হবে? এ থেকে বি এর দিকে তাপের ট্রান্সফার হবে। তো একটা পর্যায়ে গিয়ে এই তাপের ট্রান্সফারটা থেমে যাবে। যখন থেমে যাবে তখন আমরা বলতে পারবো যে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে জিরোথ ল জিনিসটা কি। জিরোথ ল জিনিসটা হচ্ছে এরকম, তোমাদের এখানে কারা কারা আছে ধরো, নাম কি, রাসেল। রাসেল, ইমতিয়াজ, কবির খুব ভালো ভালো বন্ধু আর কি, দুইজন খুব ভালো বন্ধু। আবার ইমতিয়াজের সাথে অভিষেকের খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। ঠিক আছে, এরকম যদি হয় কয়দিন পরে এই অভিষেক আর রাসেল খুব ভালো ফ্রেন্ড হয়ে যাবে না, যদি তাদের নিয়মিত দেখা হয়? জি স্যার। হবে না? এটা তো স্বাভাবিক কথা। তো এখানে আসলে ওই কথাই বলছে যে ইফ টু বডিজ আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ আ থার্ড বডি, মানে দুইটা বস্তুর সাথে তৃতীয় একটা বস্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, দেন উই মে টেল দ্যাট দ্য ফার্স্ট টু বডিজ মাস্ট বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। তো আমরা বলতে পারবো যে প্রথম দুইটা বস্তু নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, খুবই সিম্পল কথাবার্তা। কি কথাবার্তা, যে যদি এমন হয় যে দুইটা বস্তু তৃতীয় একটা বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম দুইটা বস্তু তারা নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে তাদের তাপমাত্রা সমান। একই তো কথা, এটা তো আমরা জানি সমানই হবে। সো দিস ল ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট, কারণ এই এই ল থেকে আমরা টেম্পারেচার স্কেলে কনসেপ্টটা পাই। আচ্ছা, তো টেম্পারেচার স্কেলে কনসেপ্ট পাই, যার কারণে এই লটা সবার শেষে আবিষ্কার হওয়ার পরেও এই লটাকে ফান্ডামেন্টাল হওয়ার কারণে এটাকে সবার শুরুতে স্থান দেওয়া হয়েছে, এবং যার জন্য এটা নাম্বার দেওয়া হয়েছে 0। ঠিক আছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো এইটার সিগনিফিকেন্সটা কি? এটা হচ্ছে আমাদের টু ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম অফ এ সিস্টেম, কোন একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামকে ডিটারমাইন করতে এই লটা আমাদের খুব বেশি সাহায্য করে, যার কারণে এই লটাকে খুব বেশি বিখ্যাত এবং সো কল্ড বলা হয়। বলো, কারো কোনো সমস্যা আছে এই লতে? কারো কোনো আপাতত না দেখতেছি স্যার, না না স্যার। স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আসলে দুই ধরনের স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্ট দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী জুল। উনি ফার্স্ট হচ্ছে কি করে, হিট আর ওয়ার্কের মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করে। তো হিট আর ওয়ার্কের মধ্যে সম্পর্ক বের করতে গিয়ে
উনি হচ্ছে একটা স্টেটমেন্ট দেয়, স্টেটমেন্টটা হচ্ছে এরকম, when work is transformed into heat or heat is transformed into work, যখন কাজকে তাপে পরিণত করা হয় বা তাপকে কাজে পরিণত করা হয় তখন work and heat is directly proportional to each other. When work is transformed into heat, যখন কাজকে তাপে পরিণত করা হয়, যখন কে সে আলামিন মিয়া। আচ্ছা, when work is transformed into heat or heat is transformed into work, যখন কাজকে তাপে পরিণত করা হয় বা তাপকে কাজে পরিণত করা হয় তখন কাজ আর তাপ হচ্ছে কি একটা একটা সমানুপাতিক। তো এই স্টেটমেন্টটি হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর স্টেটমেন্ট। কই চলে গেল? আচ্ছা, ধরে নেই যে আমরা কিউ অ্যামাউন্টে হিটকে ডাব্লিউ অ্যামাউন্টে কাজে পরিণত করছি। সো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি হবে? ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। স্যার ফার্স্ট ল ডেফিনিশনটা আবার একটু বলবেন? আচ্ছা, যখন হচ্ছে কিছু পরিমাণ কাজকে তুমি তাপে পরিণত করবা বা কোনো তাপকে তুমি কাজে পরিণত করবা তখন যে জিনিসটা হবে কাজ আর তাপ এটা হবে একটা একটা সমানুপাতিক, মানে কাজের পরিমাণ যত বেশি হবে তাপের পরিমাণ তত বেশি হবে, বা তাপের পরিমাণ যত বেশি হবে কাজের পরিমাণও তত বেশি হবে। স্যার এটা তো ক্লোজ সিস্টেমে না? এটা তোমার যে কোনো সিস্টেমেই হবে, কিন্তু তুমি যদি ওপেন সিস্টেমে রাখো সেক্ষেত্রে হয়তো তোমার কিছু লস হবে, কিন্তু ঘটনা সব সিস্টেমে সেম হবে। আচ্ছা, সো ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। তো এখানে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে দেই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টকে বলা হয় জে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, যেখানে জে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা জুলস ইকুইভ্যালেন্টও এটাকে বলা হয়, জুলের তুল্যাঙ্ক বলা হয়। তো এটা আসলে কনজারভেশন অফ এনার্জি মানে শক্তি সংরক্ষণশীল নীতির একটা রূপ আর কি, যে কাজ তাপে পরিণত হচ্ছে বা তাপ কাজে পরিণত হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটুকুই। মানে শক্তি সংরক্ষণশীল নীতিটা কি বলতো কেউ একজন? মনে আসছে কারোর? শক্তি হারায় না, শক্তি সংরক্ষণ, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। জি স্যার, মানে স্যার স্যার পরিবর্তন হয়, মানে যেমন স্যার তাপ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়, মানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, কিন্তু একটা শক্তি ধ্বংস হয় না, শক্তির পরিবর্তন হয়, এটাই স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স ব্যাপারটা কি, যে শক্তি নতুন করে সৃষ্টিও হয় না, শক্তি ধ্বংস হয় না, শক্তি হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে পরিণত হয়, পরিবর্তন হয়, ঠিক আছে। তো এখানে আমরা তাই দেখতেছি যে আমরা যদি কোন একটা কাজকে তাপে রূপান্তরিত করি বা তাপকে কাজে রূপান্তরিত করি, জাস্ট একটা থেকে আরেকটা পরিবর্তন হচ্ছে, কোনো ধরনের ধ্বংস হচ্ছে না বা কোনোটা ইয়ে হচ্ছে না, কি বলে তৈরি হচ্ছে না নতুন। ঠিক আছে, তো আজকে আপাতত এইটুকুই থাক, তাহলে আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদেরকে ছেড়ে দিই। স্যার পিডিএফটা আমাদের একটু দিয়ে দিন, আজকে একটু পারলে স্যার ভালো হয়ে যায়। হ্যাঁ, আজকে দিয়ে দিব, সমস্যা নেই। স্যার তাহলে মানে সন্ধ্যার আগে পাইলে একটু রাতে দেখার সময় পাই। স্যার দিয়ে দিন স্যার। আমি স্যার প্রথম 20 মিনিটের মতো স্যার নেট ছিল না আমার। জি স্যার, মাঝখানে আমারও নেট চলে গেছিল, আমিও শুনতে পারিনি 20 মিনিটের মতো। হ্যাঁ, দিয়ে দিব।